আরজি কর নিয়ে মারাত্মক তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছি। মানে আরজি করের মেন ষড়যন্ত্রকারী কে, এবার সিবিআই কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে। আর আজকে কি হলো চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলছি। চলুন, মানে তিলক তোমার যে এই যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে তার মেন মাস্টার মাইন্ড বা কোথা থেকে এর ষড়যন্ত্রটা শুরু হয়েছে, কিভাবে হয়েছে, চলুন আপনাদেরকে ডিটেলসে সবটা বলবো। প্রথমত আপনাদেরকে যেটা বলি যে এই যে আরজি কর, যেখানে আপনারা জানেন 2024 সালের আগস্ট মাসে এই ঘটনাটি ঘটেছিল, তাই তো, কিন্তু এখনো অবধি রানিং আছে গিয়ে তদন্ত। কিন্তু নতুন সরকার আসার পর যেই তদন্তটা এতদিন লুজার বেগে চলছিল, এবার কিন্তু সেই তদন্তটা স্পিড বেগে, মানে তদন্তের গতি কিন্তু রীতিমতো আগের থেকে অনেকটা বেড়েছে। এমনকি যে মাঠে এবার খেল দেখাতে সিবিআই নেমে পড়েছে। কি হলো আপনাদেরকে বলি, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনুন। 2024 সালের আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় প্রমাণের লোপাট এবং নির্যাতিতার পরিবারের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করলো সিবিআই। আপনাদের মনে প্রশ্ন উঠতে পারে যে সিবিআই তো এর আগেও তদন্ত করছিল, তাহলে সিবিআইতে কিছু করতে পারেনি। এমনও প্রশ্ন উঠতে পারে যে সিবিআই তো কেন্দ্রের, তাহলে রাজ্যের সাথে এর কী সম্পর্ক? মানে আগে মমতা ব্যানার্জি ছিলেন মুখ্যমন্ত্রী, এখন শুভেন্দু অধিকারী হয়েছেন, তাহলে রাজ্যের সাথে সিবিআইয়ের কী সম্পর্ক? সিবিআই তো কেন্দ্রের। কিন্তু কথা হলো এই যে সমস্ত কিছু করছে, আপনারা জানেন মমতা ব্যানার্জি ওতপ্রোতভাবে এই আরজি কর ম্যাটারে কিন্তু যুক্ত ছিল। আর কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অনেক কিছু হয়েছে, তাই তো। এবার রাজ্য যদি চায় যে অনেক কিছু এদিককার জিনিস ওদিক করতে, তাহলে কিন্তু রাজ্য করতে পারে। এবার আমরা যাকে মুখ্যমন্ত্রী হিসাবে পেয়েছি, যিনি এখন বর্তমান মুখ্যমন্ত্রী, উনি কিন্তু স্ট্রেট ফরওয়ার্ড, নিড অ্যান্ড ক্লিন, মানে যা বলবেন সরাসরি বলবেন। এমনকি প্রত্যেকটা ব্যাপারে স্বচ্ছতা আমরা দেখতে পাচ্ছি। আমরা বিশ্বাস করছি যে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই আরজি কর ম্যাটারে উনি কিন্তু তদন্ত করতে সহায়তা করবেন। এমনকি যে অপরাধীকে সামনে আসার জন্য উনি বেশি বেশি করে, যেহেতু বুঝতে পারছেন ডবল ইঞ্জিন এখন সরকার, তো এই যে যেই সমস্ত অপরাধীরা, যে সমস্ত খুনিরা, দোষীরা এতদিন আড়ালে ছিলেন, এবার সামনে আসবে, কারণ নতুন সরকার সব কিছুতেই এবার কিন্তু মানে তীক্ষ্ণ নজরে দেখছেন। তো যার জন্য বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের নির্দেশের পর সোমবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একটি বিশেষ দল কলকাতার আরজি কর হাসপাতালের পুনরায় পরিদর্শনে যায়। মানে সিবিআই পুনরায় আরজি করে যান। জয়েন্ট ডিরেক্টর পদমর্যাদার এক আধিকারিকের নেতৃত্বে মোট 6 জন সিবিআই অফিসারের এই দলটি হাসপাতালের প্রিন্সিপাল, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং ভাইস প্রিন্সিপাল সহ পদস্থ কর্তাদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। বুঝতে পারছেন? আই রিপিট, যে হাসপাতালের প্রিন্সিপাল, মেডিকেল সুপারিনটেন্ডেন্ট এবং ভাইস প্রিন্সিপাল সহ পদস্থ কর্তাদের সঙ্গে মিটিং করেছেন সিবিআই কর্মকর্তারা। একই সঙ্গে 2024 সালের 9 আগস্ট রাতের সেই অভিশপ্ত ঘটনাস্থলটিও তারা কিন্তু খতিয়ে দেখেছে, যেখানে দেখুন যে কোটি কোটি টাকা ঘুষে, মানে এই যে বুঝতেই পারছেন মমতা ব্যানার্জি থাকাকালীন তিলক তোমার মা বাবাকে টাকা অফার করা হয়েছিল। আশা করি আপনারা সবাই জানেন। তো যেটা নিয়ে তিলোত্তমার মা বাবা কিন্তু সরব হয়েছিলেন। ওনারা রীতিমতো মুখ খুলেছিলেন, বলেছিলেন যে আমার মেয়ের মৃত্যুর দাম আমাকে টাকা দিয়ে মেটানো হচ্ছে, তাই না? আমি এই টাকা নেব না, আমি মেয়ের বিচার চাই। গত মাসে কলকাতা হাইকোর্ট এক নির্দেশে আরজি করের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ এবং নির্যাতিতার পরিবারের তোলা সুনির্দিষ্ট দাবিগুলির ওপর নতুন করে তদন্তের আদেশ দেয়। আদালতের নির্দেশ অনুযায়ী অভিশপ্ত সেই রাতে ওই চিকিৎসক ঠিক কোন সময়ে নৈশ ভোজ করেছিলেন, বুঝতে পারছেন? তিলোত্তমা রাতে কিন্তু ডিনার করেছিলেন, মানে সেই রাতে তিলোত্তমা রাতের খাবার খেয়ে উনি কিন্তু রেস্ট করতে গেছিলেন। যার জন্য দেখুন তিলোত্তমার মা বাবা বারবার বলেছিলেন যে আমার মেয়ে সেই দিন, যেদিন এই ঘটনাটি ঘটে মেয়ের সাথে, সেদিন মেয়েটি যে ডিউটি করেছিল, কার সাথে করেছিল, কারা কারা তার সাথে ডিউটিতে ছিল, এমনকি যে তিলোত্তমা সেদিন কার কার সাথে মিশেছে, কার কার সাথে খাবার খেয়েছে, প্রত্যেকটা জিনিস কিন্তু জানা ভীষণভাবে দরকার। আর প্রত্যেকটা
জিনিস তদন্ত করে সেই সমস্ত মানুষগুলোকে তদন্তের আওতায় আনা উচিত। দেখুন, আদালতের নির্দেশ অনুযায়ী যে ওই রাতে তিলোত্তমা কার সাথে নৈশ ভোজ করেছিলেন সেখান থেকে শুরু করে পরের দিন সন্ধ্যায় তার শেষকৃত্য সম্পূর্ণ হওয়া পর্যন্ত প্রতিটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ শৃঙ্খল বা সিকোয়েন্স খতিয়ে দেখছে সিবিআই। বুঝতে পারছেন? তদন্তের স্বার্থে যে কোনো সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে সিবিআই সংস্থাকে। এছাড়া পরিবারের অভিযোগ খতিয়ে দেখতে একটি বিশেষ তদন্তকারী দল মানে সিট গঠন করা হয়েছে, যাদের আগামী 25শে জুনের মধ্যে আদালতে ওনাদেরকে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। যে সিট গঠন করা হয়েছে একটা দল গঠন করা হয়েছে, এই যে বিশেষ তদন্তকারী দল যে গঠন করা হয়েছে ওনাদেরকে আদালত থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে 25 জুনের মধ্যে ওনাদেরকে কিন্তু রিপোর্ট পেশ করতে হবে। রাজনৈতিক ও প্রশাসনিক স্তরেও এই মামলা নিয়ে নতুন করে তৎপরতা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী শত্রুঘ্ন মুখোপাধ্যায় গত সপ্তাহে জানান যে রাজ্য সরকার আরজি কর মামলার ফাইলগুলি পুনরায় খতিয়ে দেখছে। কি বললাম তো যে বর্তমান মুখ্যমন্ত্রী সব কিছুকে একদম স্বচ্ছতার সহিত করতে চাইছেন, যার জন্য যে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী উনি কিন্তু আরজি কর ম্যাটারটা নিয়ে ফাইলগুলি পুনরায় খতিয়ে দেখতে চাইছেন। তদন্তের গাফিলতি এবং পরিবারের ক্ষোভের জায়গাগুলি বুঝতে তিনি নির্যাতিতার বাবা ও মায়ের সঙ্গে প্রায় 1.5 ঘন্টা বৈঠকও করেছেন রাজ্য সরকার। উল্লেখ্য, দেশ জুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি করা এই নৃশংস ঘটনায় 2025 সালের 20 জানুয়ারি মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছিল আদালত। এবার প্রমাণ লোপাটের ষড়যন্ত্রকারীদের মুখোশ টানতে কোমর বেঁধে ময়দানে নামল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বুঝতে পারছেন? সিবিআই এই যে আজ থেকে এই যে বলা হচ্ছে যে কার সাথে তিলোত্তমা শেষ, যেদিন তিলোত্তমা ডিনার করে শেষ সেই দিন কার কার সাথে খাবার খেয়েছে, এমনকি তিলোত্তমা যে রেস্ট করতে গেছে সেই ব্যাপারটাকেও খতিয়ে দেখা উচিত। সেই দিন থেকে শুরু করে তার পরের দিন তিলোত্তমার সাথে যে ঘটনাগুলো ঘটেছে আর ঠিক ঘটার দিন তার শেষ কাজ অবধি কে কে কি কি করেছে প্রত্যেকটা বিষয় কিন্তু খতিয়ে দেখছেন সিবিআই। আর এটা কিন্তু শুধুমাত্র সিবিআই সংস্থা না, এটা বর্তমান আমাদের যে রাজ্যমন্ত্রী রয়েছেন শুভেন্দু অধিকারী, উনিও এই ব্যাপারটাকে রীতিমতো খতিয়ে দেখছেন। আর এখানে যে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী আছেন উনিও রীতিমতো এই ব্যাপারটাকে নিয়ে খতিয়ে দেখতে সহায়তা করছেন। বুঝতে পারলেন? আশা করি যারা আরজি কর ম্যাটারে চাইছেন যে তিলোত্তমা জাস্টিস পাক, তিলোত্তমার খুনিরা অপরাধীরা শাস্তি পাক, তো আমরা এইটুকু নিশ্চিত হতে পারি যে অবশ্যই তিলোত্তমার অপরাধীরা শাস্তি পাবে, কিন্তু আমাদেরকে ধৈর্য রাখতে হবে। যেভাবে তিলোত্তমার মা বাবা ধৈর্য রাখছেন, ওনারা রীতিমতো মেয়ের বিচারের জন্য লড়াই করে যাচ্ছেন, লড়াই চালিয়ে যাচ্ছেন। আর যাদের কোল জুড়ে একটা সন্তান ছিল, সেই সন্তান চলে গেছে, ওনারা যদি লড়াই করতে পারেন, ধৈর্য রাখতে পারেন, তাহলে আমরা কেন পারবো না? তাই না? আমরা দিনের শেষে চাই যে তিলোত্তমার মা বাবা যেভাবে লড়াই করছেন, যেভাবে বিচারের জন্য অপেক্ষায় আছেন, আমরাও অপেক্ষায় আছি। আমরাও চাই মনে প্রাণে যে তিলোত্তমার অপরাধীরা খুনিরা একদম কঠোর থেকে কঠোরতম শাস্তি পাক, দৃষ্টান্তমূলক শাস্তি পাক, যাতে কোনো মেয়ে তার কাজের জায়গায় এই ধরনের ঘটনার শিকার না হয়। এবার আপনাদেরকে বলি, দেখুন যে শুভেন্দু অধিকারী না শুধুমাত্র এই যে টিএমসির আমলে যা দুর্নীতি হয়েছে সেদিকেই না, শুভেন্দু অধিকারী সব দিকটাই নজর রাখছেন। উনি দেখুন যে এখন যেহেতু বিদ্যুৎ বিল, এই বিল নিয়ে শুভেন্দু অধিকারী কী বলেছে সেটা আপনাদেরকে বলি। উনি বলছেন আর দিতে হবে না ইলেকট্রিকের বিল। এবার এই যে ইলেকট্রিকের বিল নিয়ে যে ঘোষণাটা মুখ্যমন্ত্রী করেছেন, কেন বলেছেন সেটা আপনাদেরকে তো বলছি। তার আগে বলি যে এই বিল নিয়ে কিন্তু বিশেষ করে
যারা অত্যন্ত নিম্ন পরিবার থেকে বিলং করে তাদের কিন্তু খুবই কষ্ট হয়। হয়তো অনেকে এমনও পরিবার আছে যেখানে শুধুমাত্র বিল দেওয়ার জন্য দেখবেন যে তারা হয়তো ফেনি বেশি চালায় না, তাই না? অনেক মানুষ আছে এখনও অবধি কষ্ট করছে। সেই গরিব অসহায় বা নিম্ন শ্রেণীর মানুষদের কথা ভেবে এবার শুভেন্দু অধিকারী কী বলেছেন আপনাদেরকে বলি। উনি বলেছেন, তীব্র গরমে যখন বিদ্যুতের বিলের ছেঁকায় সাধারণ মানুষের পকেট পুড়ছে, ঠিক তখনই এক বিরাট স্বস্তির উপায় বা বললেন মানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় অন্যান্য রাজ্যের তুলনায় বিদ্যুতের মাসুল অনেকটাই বেশি হওয়ায় মধ্যবিত্তের ওপর আর্থিক বোঝা বাড়ছে বা দিনে মানে এই ইলেকট্রিক বিলের জন্য মধ্যবিত্তের উপর দিনের পর দিন একটা কিন্তু বোঝা বেড়েই চলেছে বা একটা রীতিমতো মধ্যবিত্তরা এই বিলের জন্য রীতিমতো ওনারা কিন্তু হ্যারাস হচ্ছেন বা কোথাও না কোথাও ওনারা কিন্তু মেন্টালি একটা টেনশনে থাকছেন। এই পরিস্থিতি থেকে চিরতরে মুক্তি পেতে এবার বিদ্যুতের বিল এক ধাক্কায় শূন্য করতে রাজ্যবাসীকে সৌর বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানান, বাড়িতে সোলার প্লেট বা সৌর প্যানেল বসালে আর সাধারণ ইলেকট্রিক বিল দেওয়ায় কোনো প্রয়োজন পড়বে না। শুধু তাই নয়, এই সোলার প্লেট বসানোর খরচ যাতে আমজনতার নাগালের মধ্যে থাকে তার জন্য কেন্দ্রীয় মানে তদন্ত এই যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু দেওয়া হয়েছে বিপুল ভর্তুকির খতিয়ানও। বুঝতে পারলেন? মানে এই যে বর্তমান সরকার বা যিনি আমাদের মুখ্যমন্ত্রী পদে রয়েছেন, যিনি যে এই যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো কিন্তু সত্যি মানে বোঝার মতো যে যদি সোলার ব্যবহার করা হয় তাহলে কিন্তু বিলের কোনো টেনশনই থাকবে না। এবার বলেছেন যে সোলার প্লেট বসাতে সরকারের তরফ থেকে মিলবে 100 ইউনিটের জন্য 30,000 টাকা, 200 ইউনিটের জন্য 60,000 টাকা, 300 ইউনিটের জন্য 78,000 টাকা। বিকল্প এই পরিবেশ বান্ধব শক্তি ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন চোরা বিদ্যুতের বিলের হাত থেকে রেহাই মিলবে, তেমনি অন্যদিকে রাজ্যের বিদ্যুৎ সংকটেরও স্থায়ী সমাধান হবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। বুঝতে পারলেন? তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে শুভেন্দু অধিকারীর প্রত্যেকটা পদক্ষেপ আপনাদেরকে হয়তো ভালো লাগছে। আর আরজি কোড নিয়ে যেটা হচ্ছে সেটা আমরা সত্যিই খুব খুশি। দেখুন তিলক তোমার মা কি বলছেন আপনাদেরকে শোনায়। বিচার নিয়ে যে দিদির বিচার নিয়ে আজকে মানে আপনার যে লড়াইটা, সেই যে দলটা আগে কিছু রাজনৈতিক দল ছিল সেই দলটা কিছুদিনের খণ্ডবিচরণ চুরমার হয়ে গেল, দলের কোনো ইসেই নেই। চিন্তা আমার অভিশাপেই হয়েছে। আমি বলেছিলাম তৃণমূলের মূল সমেত উপড়ে ফেলবো, আচ্ছা সেটাই হয়েছে। এটা আপনার বিশ্বাস ছিল? হ্যাঁ। এরকম ভাবে একটা বড় দল এইভাবে ছন্ন বিচ্ছন্ন গেল, একটা মায়ের অভিশাপ নাকি, চোখের জলের অভিশাপ? একদম। সারা বিশ্ব চেয়েছিল আমার মেয়ের বিচার। আচ্ছা, দেখুন তিলক তোমার মাকে প্রশ্ন করা হচ্ছে যে এই যে তৃণমূল দল, এত বড় দল যেখানে পুরো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, একদম দলটা যেন ছন্ন ছাড়া হয়ে গেল, সকলে দল থেকে বেরিয়ে যাচ্ছে, দলের অবস্থা পুরো বেহাল, তাই তো? মমতা ব্যানার্জি এখন ভিক্ষা করছেন, দলকে ধরে রাখার জন্য রীতিমতো দিদি এখন ভিক্ষা করছেন। তো তারপরেও দল থেকে ওনাকে রীতিমতো আপনাদেরকে অনেক নিউজ আমি দিয়েছি, হয়তো নিউজগুলো পরপর আমার ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মমতা ব্যানার্জির অবস্থা কতটা করুণ। উনাকেই রীতিমতো দেওয়া হয়েছে অপশান যে হয়তো ভাইপো নয়তো দল, যে কোনো একটাকে। তো ভাবতে পারছেন তৃণমূলের কী অবস্থা। এই মমতা ব্যানার্জির কাছে একটা মা, মানে তিলক তোমার মা, নিজের মেয়ের বিচারের জন্য ভিক্ষা চাইছিলেন, কিন্তু মমতা ব্যানার্জি সেই সময় মেয়ের বিচার দিতে পারেননি, বরঞ্চ টাকা দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা করতে চেয়েছিলেন। তিলক তোমার মা আজকে বলছেন যে আমার মানে অভিশাপ, আমি বলেছিলাম তৃণমূলকে জ্বর থেকে উগড়ে ফেলবো, ঠিক সেটাই হয়েছে। মানে একটা মায়ের চোখের জলে অভিশাপ, বলে না চোখের জল তো অনেক কষ্টে বের হয়, তাই না? তো একটা মা রীতিমতো তর পেয়েছে, তার চোখ থেকে যে জলগুলো বের হয়েছে সেটা কিন্তু অভিশাপ হিসাবে মমতা ব্যানার্জির লেগেছে। আর যার জন্য মমতা ব্যানার্জি আজকে হাল, এতটাই বেহাল যে রীতিমতো দিদি যে কী করছেন কী করবেন
উনি সত্যিই ভাবতে পারছেন না। তাছাড়া গোটা বিশ্ব চেয়েছিল যে তিলোত্তমার জাস্টিস হোক, মমতা ব্যানার্জি সেখানে সাই দেয়নি। তো গোটা বিশ্বই কোথাও না কোথাও মমতা ব্যানার্জিকে এই জন্যই বিশেষ করে অপছন্দ করেছে, তাই না? তো যাই হোক, আপনারা হয়তো তিলোত্তমার মায়ের এই কথাগুলোর সাথে সহমত হবেন। এমনকি আপনারা আরজি করে ম্যাটারে একটু ধৈর্য রাখুন, সব হবে, বিচার হবে, খুনিরাও শাস্তি পাবে, একটু অপেক্ষা করুন। যাই হোক, এখানে শেষ করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দিবেন। টাটা।